সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে রাশিয়ার নিন্দা প্রস্তাব নাকচ। যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ব্যবহার করছে কুর্দিরা, অভিযোগ তুরস্কের। দক্ষিণ চীন সাগরে সামরিক শক্তি বাড়ানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ বেইজিং এর। বিরোধপূর্ণ জলসীমার আকাশে চীনের বিমান মহড়া। ব্রিটেনকে বিশেষ মর্যাদা দিয়ে ইইউতে রাখার বিষয়ে ব্রাসেলস সম্মেলনে সমঝোতা। জোটে থাকতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ক্যামেরনের। এবং নেভাদা ও সাউথ ক্যারোলাইনায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাইয়ের প্রাথমিক ভোট আজ। শেষ মুহূর্তের প্রচারণায় মনোনয়ন প্রত্যাশীদের নানা প্রতিশ্রুতি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। সিরিয়ায় বাইরের দেশের সামরিক হস্তক্ষেপ বা এ ধরনের পরিকল্পনার বিরুদ্ধে রাশিয়ার আনা নিন্দা প্রস্তাব নাকচ করে দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এদিকে সিরিয়ার শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করতে রুশ সরকারকে সিরিয়ায় বিমান হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। এর মধ্যে সিরীয় কুর্দি যোদ্ধারা বেসামরিক নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র প্রয়োগ করেছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সুইজারল্যান্ডের জেনেভায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তাদের চলমান বৈঠকের মধ্যেই সিরিয়ায় অব্যাহত রয়েছে সরকারি ও বিদ্রোহী বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় হামা, দামেস্ক, আলেপ্পো ও হোমস প্রদেশের বিভিন্ন এলাকায় সরকারি বাহিনীর উপর তীব্র মর্টার হামলা চালাচ্ছে বিদ্রোহীরা। অপরদিকে সিরীয় সেনাবাহিনীর দাবি, দক্ষিণাঞ্চলীয় দেইর এজ-জোর প্রদেশের আল বাঘিলিয়া গ্রামে অভিযান চালিয়ে বেশ কয়েকজন আইএস জঙ্গিকে হত্যা ও দুটি বিস্ফোরক ভর্তি গাড়ি ধ্বংস করেছে তারা। কুর্দি বাহিনীও মার্কিন বিমান হামলার সহায়তায় আইএসের কাছ থেকে হাসাকা প্রদেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় আল সাদাদি তেলক্ষেত্র ও শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সিরিয়ার কুর্দি এলাকাগুলোতে তুরস্ক সেনাবাহিনীর গোলাবর্ষণও থেমে নেই। শুক্রবারও আলেপ্পো প্রদেশের বিভিন্ন কুর্দি অবস্থানে হামলা চালায় তারা। তুর্কি প্রেসিডেন্টের দাবি, কুর্দি জঙ্গিদের কাছ থেকে অস্ত্র সহায়তা নিয়েই বেসামরিক নাগরিকদের উপর হামলা চালাচ্ছে কুর্দি সংগঠন ওয়াইপিজি। আমি প্রেসিডেন্ট ওবামার সাথে কুর্দিদের মার্কিন অস্ত্র ব্যবহারের বিষয়ে কথা বলবো। তাকে বলবো, আপনাদের দেওয়া অস্ত্রই ওই সন্ত্রাসীরা কোথায় এবং কাদের বিরুদ্ধে ব্যবহার করছে তা তদন্ত করে দেখুন। সিরিয়ায় মোট 3টি বিমান ভর্তি করে অস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এগুলোর অর্ধেক গেছে আইএসের হাতে আর বাকি অর্ধেক পড়েছে কুর্দিদের হাতে। তুরস্ক কুর্দি বিদ্রোহীদের সন্ত্রাসী হিসেবে দেখলেও যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো আইএস বিরোধী লড়াইয়ে তাদের অস্ত্র ও প্রশিক্ষণ সহায়তা দিচ্ছে। সিরিয়ায় কয়েকদিন ধরে চলমান তুরস্কের গোলাবর্ষণের মধ্যেই রুশ সরকার দেশটিতে যেকোনো বিদেশি শক্তির সামরিক হস্তক্ষেপ বিরোধী নিন্দা প্রস্তাব আনে। রাশিয়ার মতে সিরিয়ায় বাইরের যেকোনো সামরিক অভিযান দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে গণ্য হবে। তবে শুক্রবার নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেনের ভেটোতে রুশ প্রস্তাবটি নাকচ হয়ে যায়। এ পরিস্থিতিতে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ বলেছেন, সিরিয়ায় আসাদ বিরোধীদের উপর রুশ হামলা বন্ধ না হলে সেখানে শান্তি ফিরে আসবে না। ফ্রান্স ইন্টার রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, সিরিয়া নিয়ে রাশিয়া এবং তুরস্কের মধ্যে যুদ্ধ লেগে যাওয়ার আগেই থেমে যাওয়া শান্তি আলোচনা আবারও শুরু করা উচিত। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে এমন কোনো বক্তব্য না দিতে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি আহ্বান জানিয়েছেন রুশ সরকার। জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন গণমাধ্যমে আরো বলেন, ভবিষ্যতে আসাদ সরকার সিরিয়ার শান্তি আলোচনায় আরো আন্তরিক হবে বলে আশা করে রাশিয়া। গেল সপ্তাহে বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে বাশার আল আসাদ পুরো সিরিয়া পুনর্দখলের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে খুব শিগগিরই ক্রুজ মিসাইলবাহী বেশ কয়েকটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ ভূমধ্যসাগরে স্থায়ীভাবে মোতায়েন করা হবে বলে জানিয়েছেন রুশ নৌবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা। এগুলোর সাহায্যে সিরিয়ায় জঙ্গি বিরোধী অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি। যুদ্ধ থেকে বাঁচতে অন্য দেশে আশ্রয় নেওয়া কয়েক হাজার সিরীয় শরণার্থী নিজ শহর হোমসে ফিরে এসেছে। গেল শুক্রবার এক বিবৃতিতে একথা জানায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখছেন নিজের বাড়িতে ফিরে আসা এ মানুষগুলো। সিরিয়া যুদ্ধের ফলে হোমস ও এর আশেপাশের এলাকায় প্রায় 5 লাখ অধিবাসী বাস্তুহারা হয়েছে।
যতদূর চোখ যায় শুধুই ধ্বংসস্তূপ। মাইলের পর মাইল চোখে পড়বে এই বিভীষিকাময় দৃশ্য। বিদ্রোহীদের হামলায় সিরিয়ার হোমস শহরের চিত্র এখন এমনই। প্রায় 5 বছর ধরে চলে আসা গৃহযুদ্ধে গৃহহীন হয়েছে লাখ লাখ সিরীয় পরিবার। ঘরবাড়ি হারিয়ে তারা আশ্রয় নেয় আশপাশের দেশগুলোতে। কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে পা বাড়ায় ইউরোপের পথে, কিন্তু অনেকেরই ঠাঁই মেলেনি সেখানেও। তাই বাধ্য হয়েই নিজ দেশে ফিরে এসেছেন তারা। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR বলেছে, হোমস শহরে ফিরে আসা এমন মানুষের সংখ্যা প্রায় 3000। সরকারি বাহিনী আর বিদ্রোহীদের সংঘর্ষে চিরচেনা পরিবেশ আর বাড়িঘর এই দৃশ্য বিশ্বাসই করতে পারছেন না তারা। সিরিয়ার এমন চেহারা হতে পারে না, এটা নিশ্চয়ই কোনো সিনেমার দৃশ্য। সবকিছুর পরেও আত্মসম্মান আর মর্যাদা নিয়ে বাঁচার আশায় ভগ্নস্তূপ থেকে আবারও নতুন সংসার সাজানোর স্বপ্ন দেখেন তারা। কষ্ট হলেও নিজ দেশেই শান্তি খুঁজে পেতে চান। বিদেশে আমরা মর্যাদাহীন জীবনযাপন করছিলাম। সিরিয়ায় ফিরে আসতে পেরে আমরা ভীষণ খুশি। পানি সরবরাহ আর বিদ্যুৎ সংযোগ পেলে আমরা সবকিছু গুছিয়ে নিতে পারবো। 40 বছর পরিশ্রমের অর্থ দিয়ে এই বাড়ি তৈরি করেছিলাম। ভাবিনি কখনো এমন অবস্থা হবে। তবে আমি হেরে যাব না, নতুন করে তৈরি করব এই বাড়ি। ধ্বংসযজ্ঞে পুরো শহরে যেখানে গুড়িয়ে গেছে সেখানে নতুন করে নিজ বাড়িটির সীমানা উদ্ধার করাই যেন এক বড় চ্যালেঞ্জ। ঘরে ফিরে আসা প্রতিটি সিরীয় পরিবার চাইছে এই নতুন চ্যালেঞ্জে জয়ী হতে। আফরোজ নিপা, সময় সংবাদ। ইরাকের আনবার প্রদেশের ফাল্লুজার পশ্চিমাঞ্চলীয় আল সুবাইহাত এলাকা দখলে নিতে আইএস জঙ্গিদের সাথে ইরাকি যৌথ বাহিনীর তীব্র লড়াই চলছে। স্থানীয় সুন্নি নৃগোষ্ঠী, শিয়া মিলিশিয়া ও ইরাকি সেনাদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীকে বিমান হামলার মাধ্যমে সহায়তা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাটি দখল করতে পারলে আইএসের কাছ থেকে ফাল্লুজা দখল করা সহজ হবে বলে মনে করছেন দেশটির সেনা কর্মকর্তারা। মসজিদ ও মিনারের শহর ফাল্লুজায় বর্তমানে 300 থেকে 400 আইএস জঙ্গি রয়েছে বলে ধারণা গণমাধ্যমে। 2014 সালের জানুয়ারি মাসে আইএসের হাতে প্রথম কোনো ইরাকি শহর হিসেবে সুন্নি অধ্যুষিত এলাকাটির পতন ঘটে। তুরস্কের আঙ্কারায় গত বুধবারের হামলার দায় স্বীকার করেছে তুর্কি কুর্দিদের সশস্ত্র সংগঠন কুর্দিস্তান ফ্রিডম হকস TAK। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের রাষ্ট্রীয় নীতির বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে হামলা চালানো হয়েছে বলে শুক্রবার নিজেদের ওয়েবসাইটের এক বিবৃতিতে জানায় TAK। বিবৃতিতে বলা হয়, 27 বছর বয়সী তুর্কি নাগরিক আব্দুল বাকি সোনামেজ বুধবার আঙ্কারায় একটি সেনাবহরে ওই গাড়ি বোমা হামলা চালায়। সেই সঙ্গে দক্ষিণ পূর্বাঞ্চলে কুর্দি বিরোধী সেনা অভিযান বন্ধ না হলে অচিরেই এ ধরনের আরও হামলা চালানোরও হুমকি দেয়া হয় ওই বিবৃতিতে। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি PKK এর সহযোগী সংগঠন হিসেবে একসময় এর সঙ্গে যোগসূত্রতা ছিল TAK-এর। দুটি সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আগেই চিহ্নিত করে যুক্তরাষ্ট্র ও তুরস্ক। এর আগে আঙ্কারা হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ার কুর্দি সশস্ত্র সংগঠন YPG-এর যোগসাজশ রয়েছে বলে জানিয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। লিবিয়ায় আইএস জঙ্গিদের নির্মূল ও তাদের স্থাপনা ধ্বংসে বিমান হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার লিবিয়ার পশ্চিমাঞ্চলে মার্কিন বিমান অভিযানে 43 জন সন্দেহভাজন আইএস জঙ্গি নিহতের পরপরই এই ঘোষণা দেয় মার্কিন প্রতিরক্ষা দপ্তর। সেখানে আইএস জঙ্গিদের প্রশিক্ষণ কর্মসূচি চলছিল বলে জানায় হোয়াইট হাউস। দেখে বোঝার উপায় নেই, একদিন আগেও এখানে একটি বসতি ছিল। লিবিয়ার সারভাতা শহরে শুক্রবার গভীর রাত অবধি মার্কিন বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো এলাকা। এমন ভয়াবহ ধ্বংসযজ্ঞের ঘটনায় চরম আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা। ভোর 3:30টায় আকাশ থেকে গোলাবর্ষণ শুরু হয়। আকস্মিক এই হামলায় চারদিক থরথর করে কাঁপতে শুরু করে। আমার ঘরের মাত্র 30 মিটার দূরে বিধ্বস্ত এই বাড়িটির কিছুই অক্ষত নেই, একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। হোয়াইট হাউস বলছে, এখানকার একটি খামার বাড়িতে ঘাঁটি গড়েছিল জঙ্গি সংগঠন আইএস। বিদেশি প্রশিক্ষকদের তত্ত্বাবধানে লিবীয় আইএস সদস্যদের যুদ্ধের উন্নত কৌশল শেখানো হচ্ছিল এই বাড়িতে। প্রশিক্ষকদের মধ্যে তিউনিসিয়ার পর্যটন কেন্দ্রে হামলার প্রধান সন্দেহভাজন নুরেউদ্দিন চোচানেও ছিলেন বলে ধারণা করছেন তারা।
শুক্রবারের ওই হামলায় কমপক্ষে 43 জনের নিহত হওয়ার একদিন পর অভিযানের যৌক্তিকতা তুলে ধরে সংবাদ সম্মেলন করে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। লিবিয়ার আইএসের শক্তি বৃদ্ধি যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের স্বার্থের হুমকি হয়ে উঠছে বলে উল্লেখ করা হয়। লিবিয়ায় আইএস বিরোধী মার্কিন বিমান অভিযান নতুন নয়। এর আগেও সেখানকার আইএসের ঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েক দফা অভিযান পরিচালনা করেছি আমরা। আইএস নির্মূল ও তাদের স্থাপনা ধ্বংসে অভিযান অব্যাহত রাখা হবে। এদিন মিস্তারায় সাবেক এক নায়ক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার ৫ম বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সে সময় দেশের নিরাপত্তা রক্ষায় প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছেন বলে জানান সামরিক কর্মকর্তারা। গেল ২০১২ সালে পশ্চিমা মদতপুষ্ট দেশটির সদস্য গ্রুপগুলোর মাধ্যমে ৪ দশক ধরে ক্ষমতায় থাকা গাদ্দাফির পতন ঘটানো গেলেও দেশটিতে সৃষ্টি হওয়া রাজনৈতিক বিরোধ মেটানো সম্ভব হয়নি। বর্তমানে দেশটিতে দুটি সরকার কাজ করছে, যাদের একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও অপরটি অভ্যন্তরীণ সরকার হিসেবে পরিচিত। জাহিদুর রহমান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র সামরিক শক্তি, নৌ ও বিমান টহল বাড়ানোর মাধ্যমে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অঞ্চলের সামরিকীকরণের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে চীন। বিরোধপূর্ণ দ্বীপ অঞ্চলগুলোর মালিকানা নিজেদের দাবি করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে ইতিহাস জেনে কথা বলার আহ্বান জানায়। যুদ্ধ সক্ষমতা বাড়াতে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমার আকাশে বিমান মহড়া চালিয়েছে চীনের নৌ ও বিমান বাহিনীও। দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অঞ্চলের আকাশে এখন নিয়মিতই টহল চলছে চীনা বিমান ও নৌবাহিনীর। শুক্রবার চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ খবর জানায়, এ অঞ্চলে সম্প্রতি মহড়াও চালানো হয়। নিজেদের যুদ্ধ সক্ষমতা বাড়াতেই এ ধরনের অনুশীলন কার্যক্রম চালানো হয় বলে জানান মহড়ায় অংশগ্রহণকারী একজন কমান্ডার। বৈমানিকদের দক্ষতা বাড়ানোর জন্য এ মহড়ার আয়োজন করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে তারা কি করবে তা শেখাতেই দুটি দলে ভাগ করে কৃত্রিম যুদ্ধ বাঁধানো হয়, যাতে করে বাস্তব যুদ্ধের সময় কি করতে হবে না হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ প্যারাসিল দ্বীপপুঞ্জে চীনের ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবরে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক মহল যখন চিন্তিত, তখন চীনের এ বিমান মহড়ার খবরে উত্তেজনা আরও বাড়ারই কথা। তবে বেইজিং এর অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। নৌ ও বিমান বাহিনী টহলের মাধ্যমে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমার সামরিকীকরণের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। দক্ষিণ চীন সাগর অঞ্চলে চীনের সামরিকীকরণ চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি যে বক্তব্য রাখেন, তার জবাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিকীকরণের এই অভিযোগ আনল চীন। যদিও যুক্তরাষ্ট্রের দাবি, জাহাজ ও বিমান চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতেই তারা ওই অঞ্চলে টহল জোরদার করেছে। চীনের স্প্রাটলি দ্বীপপুঞ্জের কাছাকাছি যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ ছাড়াও কৌশলগত বোমারু বিমানের টহল শুরু করেছে। শুধু তাই নয়, তাদের মিত্র দেশগুলোকে তারা যৌথ মহড়া ও যৌথ টহলের ব্যাপারে চাপ দিচ্ছে। তাদের এমন কর্মকাণ্ড বিরোধপূর্ণ জলসীমায় উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে। হংলি আরও বলেন, নিরপেক্ষ দেশগুলোর উচিত চীনের ইতিহাস জেনে কথা বলা। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল দক্ষিণ চীন সাগরের নতুন কোনো কৃত্রিম দ্বীপ না তৈরি করতে চীনের প্রতি আহ্বান জানান। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতেই হংলি এমন মন্তব্য করেন। দক্ষিণ চীন সাগরের এসব দ্বীপপুঞ্জ প্রাচীনকাল থেকেই চীনের অংশ। চীনের অধিকার আছে নিজের সার্বভৌমত্ব রক্ষায় যা করণীয় তা করার। একে সামরিকীকরণ বললে ভুল হবে। দক্ষিণ চীন সাগরে অস্ট্রেলিয়ার কোনো অংশীদারিত্ব নেই, তাই আমরা আশা করব তারা চোখ বন্ধ না করে থেকে ইতিহাস ঘাটবেন, তারপর বস্তুনিষ্ঠ মন্তব্য করবেন। চীন বরাবরের মতোই দাবি করছে দক্ষিণ চীন সাগরের দ্বীপাঞ্চলগুলোর মালিকানা তাদের এবং নিজেদের জলসীমার ভেতর তারা যাই করুক না কেন তা নিয়ে কারো মাথা ঘামানোর কিছু থাকতে পারে না। তবে ভিয়েতনাম, তাইওয়ান ছাড়াও মালয়েশিয়া, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া এবং ব্রুনাইও ওই ক্ষুদ্র দ্বীপগুলোর মালিকানা দাবি করে আসছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, জিকার প্রতিষেধক তৈরিতে সহায়তার প্রতিশ্রুতি রৌসেফের, ভাইরাসটির সঙ্গে মাইক্রোসেফালি রোগের সংশ্লিষ্টতার আরও প্রমাণ পাওয়ার দাবি। ব্রিটেনকে বিশেষ মর্যাদা দিয়ে ইউরোপীয় ইউনিয়নে রাখতে সমঝোতায় পৌঁছেছেন জোটের নেতারা। ব্রাসেলস সম্মেলনের শেষ দিন শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের উত্থাপিত সংস্কার প্রস্তাব অনুযায়ী সর্বসম্মতিক্রমে এটি চুক্তি হয়। এ অবস্থায় ইইউ এর সঙ্গে থাকতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন ক্যামেরন। এই চুক্তি ব্রিটেনের ইইউতে থাকার পক্ষে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল।
তীব্র মতানৈক্য ও অনিশ্চয়তার পর শুক্রবার সম্মেলনের শেষ দিনে ব্রিটেনের কয়েকটি দাবি দেওয়ার বিষয়ে একমত হন ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ। 24 ঘন্টা আলোচনার পর বহু প্রতীক্ষিত এই চুক্তির ঘোষণা দেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট। ক্যামেরনের দাবি দেওয়ার বিষয়ে দীর্ঘ আলোচনার পর জোটের 28টি দেশ একটি চুক্তিতে পৌঁছেছে। ইইউর মূলনীতি অক্ষত রেখেই উদ্ভূত সমস্যা সমাধানের চেষ্টা করেছি আমরা। আমি বিশ্বাস করি ইইউ জোট যেমন ব্রিটেনকে চায় তেমনি ব্রিটেনেরও নিজেদের উন্নয়নে জোটে থাকা প্রয়োজন। চুক্তির পর বিজয়ী ক্যামেরন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজ দলের বিরোধিতা সত্ত্বেও এই চুক্তির মাধ্যমে ব্রিটেনকে ইইউ জোটে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ইউরো মুদ্রা গ্রহণ করবেন না জানিয়ে ক্যামেরন বলেন, ব্রিটেন কখনো ইউরোপের ক্ষমতাধর দেশ হতে চায় না। ইউর পুনর্গঠনের পর আমরা আরো শক্তিশালী এবং নিরাপদ বোধ করব। তাই ইইতে থাকার পক্ষে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব আমি। এবার ব্রিটিশ জনগণ নিজের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এই চুক্তিতে ব্রিটেনের দাবি মোতাবেক দেশটিতে অবস্থানরত ইইউ অভিবাসীদের কিছু সামাজিক সুবিধা রহিত করার বিষয়ে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া জোটভুক্ত দেশগুলোর উপর আরোপিত নীতির কিছু বিষয় এখন থেকে ব্রিটেনকে মানতে হবে না। পাশাপাশি জরুরি মুহূর্তে অর্থনৈতিক বিষয়ে নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারবে ব্রিটেন। এদিকে এই চুক্তিতে ব্রিটেনের মৌলিক দাবিগুলো পূরণ হয়নি জানিয়ে চুক্তির বিরোধিতা করেছেন ইইউ বিরোধী ব্রিটিশ রাজনীতিক নাইজেল ফারাজ। ইইউতে থাকা না থাকার প্রশ্নে শিগগিরই গণভোটের তারিখ ঘোষণার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন। গণমাধ্যমের খবর অনুযায়ী আগামী 23 জুন গণভোট হতে পারে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। সরকারি চাকুরিতে কোটা সংরক্ষণের দাবিতে ভারতের জাট সম্প্রদায়ের বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হয়েছে কমপক্ষে 3 জন, আহত হয়েছে আরও অন্তত 25 জন। শুক্রবার হরিয়ানা রাজ্যের রোহতাকে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর রাজ্যের অর্থমন্ত্রী অভিমন্যু ও বিজেপি সংসদ সদস্য মনীষ গ্রোভারের বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত থেকেই সেনা সদস্যদের মাঠে নামানো হয়েছে রাজ্যের 8 জেলায়। অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে জাটদেরও অনগ্রসর শ্রেণীভুক্ত করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও চাকুরিতে আসন সংরক্ষণের দাবিতে গেল 7 দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা। আন্দোলনের মুখে আগের অবস্থান থেকে সরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তার জানান, জাটদের কোটা সংরক্ষণ প্রসঙ্গে সংসদে দাবি উত্থাপন করবেন তিনি। ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে জেএনইউ এর ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারের দেশদ্রোহী মামলার জামিন আবেদনের শুনানি গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। দিল্লির হাইকোর্টে শুনানির আগে ভারতের সর্বোচ্চ আদালতে এই আবেদনের শুনানি গ্রহণ করা হবে না বলে জানান বিচারপতি জে চেলামেশ্বর ও বিচারপতি অভয় মোহন সাপ্রের বেঞ্চ। এই আর্জি গ্রহণ করলে ভবিষ্যতে সরাসরি সুপ্রিম কোর্টে এমন আবেদনের হিড়িক পড়তে পারে বলে মন্তব্য করা হয়। জেএনইউতে আয়োজিত মানবাধিকার বিষয়ক এক অনুষ্ঠানে পার্লামেন্ট ভবনে হামলায় অভিযুক্ত আফজাল গুরুর ফাঁসি কার্যকরের প্রতিবাদে স্লোগান দেওয়ার অভিযোগে 12 ফেব্রুয়ারি গ্রেফতারের পর 14 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন পাতিয়ালা হাউস আদালত। কানাহাইকে গ্রেফতারের পর থেকেই দিল্লি সহ ভারতের বিভিন্ন এলাকায় প্রতিবাদ অনুষ্ঠিত হচ্ছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মাওবাদী বিদ্রোহীদের সহিংসতা ত্যাগ করে সরকারের সাথে আলোচনার আহ্বান জানিয়েছেন। উড়িষ্যা প্রদেশের ভুবনেশ্বর মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সাথে বৈঠকের সময় তিনি একথা বলেন। বৈঠকে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক রাজ্যে মাওবাদীদের সহিংসতা বাড়ছে উল্লেখ করে কেন্দ্রের সহযোগিতা কামনা করেন। এর প্রেক্ষিতে রাজনাথ সিং জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে শক্তিশালী ভারত গড়তে মাওবাদীদের সাহায্য প্রয়োজন। সেই সাথে সংবিধান মোতাবেক যে কোনো আলোচনার জন্য তার সরকার সবসময় তৈরি বলেও অভিমত ব্যক্ত করেন তিনি। মাওবাদীরা ভারতে নকশাল নামে পরিচিত। মাওবাদী যোদ্ধাদের মতে তারা ভূমিহীন কৃষক এবং শ্রমিকদের অধিকার আদায়ে সশস্ত্র যুদ্ধ করছেন। ভারতের পূর্ব এবং দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যে তারা সক্রিয়। ভারতের পাঞ্জাবে বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের সরকারের পক্ষ থেকে মামলা দায়ের করায় ক্ষোভ প্রকাশ করেছেন নওয়াজ সরকার বিরোধী নেতারা। বিষয়টি নিয়ে পাকিস্তান পাঞ্জাবের প্রাদেশিক সরকারের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রাদেশিক আইনমন্ত্রী রানা সানাউল্লাহ একে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ বলে উল্লেখ করলেও এর মাধ্যমে ভারতের প্রতি পাকিস্তানের দুর্বল মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে বলে দাবি বিরোধী নেতা মাহমুদুর রশিদের। বৃহস্পতিবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে গুজরানওয়ালা সন্ত্রাস বিরোধী আদালতে পাঠানকোট হামলায় জড়িত অজ্ঞাত পরিচয়ের কয়েকজনের নামে অভিযোগ দায়ের করা হয়। ভারতের প্রথম থেকেই এ হামলার জন্য পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জয়শ-ই-মোহাম্মদকে দায়ী করে আসছে।
গত 2রা জানুয়ারি ভারতের পাঠানকোট বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় 7 সেনা সদস্য নিহত হয়। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, দক্ষিণ কোরিয়ায় জমকালো আয়োজনে হয়ে গেল ব্যতিক্রমী এক গণবিয়ে, নবদম্পতিদের উচ্ছ্বাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিনিধি বাছাইয়ের লড়াইয়ে আজ 2টি রাজ্যে প্রাইমারি ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাউথ ক্যারোলাইনায় রিপাবলিকানদের 50 ও নেভাদায় ডেমোক্রেটদের 35 জন প্রতিনিধি জয়ের লড়াইয়ে নামছেন। রিপাবলিকানদের 6 মনোনয়ন প্রত্যাশী প্রতিদ্বন্দ্বিতা করলেও ডেমোক্রেটদের মনোনয়ন লড়াইয়ে আছেন হিলারি ক্লিন্টন ও বার্নি স্যান্ডার্স। নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তের প্রচারণায় শিক্ষা ব্যবস্থা ও যুব উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়েছেন মনোনয়ন দৌড়ে থাকা প্রার্থীরা। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের দোকানগুলোতে গত কয়েকদিনে বেড়েছে ট্রাম্পের প্রতিকৃতির আদলে তৈরি পুতুলের চাহিদা। এটি ট্রাম্পের জনপ্রিয়তা বাড়ার ইঙ্গিত করলেও সম্প্রতি এনবিসি নিউজ ও ওয়াল স্ট্রিট জার্নালের জনমত জরিপে টেড ক্রুজের চেয়ে 2% কম ভোটে পিছিয়ে ট্রাম্প। তবে এসব জনমত জরিপে মাথা না ঘামিয়ে শুক্রবার সাউথ ক্যারোলাইনায় শেষ দিনের প্রচারণায় ব্যস্ত ছিলেন ট্রাম্প। এ সময় পোপ ও মেক্সিকান অভিবাসীদের কড়া সমালোচনা করেন তিনি। কৃষ্ণাঙ্গ অধ্যুষিত সাউথ ক্যারোলাইনায় আফ্রো আমেরিকানদের জন্য বারাক ওবামার চেয়েও বেশি কিছু করার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। পোপ মেক্সিকানদের সঙ্গে সুর মিলিয়ে অবৈধ অভিবাসনের সাফাই গিয়েছেন, কিন্তু আমাদের জন্য তা বিরাট বোঝা। তাই আমি মেক্সিকো সীমান্তে 10 ফুট উঁচু দেয়াল তৈরির কথা বলেছি। সাউথ ক্যারোলাইনায় কর্মক্ষম কৃষ্ণাঙ্গদের 60% বেকার। আমি দ্রুত এ সমস্যার সমাধান করতে চাই। এদিন নেভাদার এলকোতে প্রচারণা চালান ডেমোক্রেট মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স। তরুণ ভোটারদের তার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ভারমন্টের সিনেটর আক্ষেপ করেন নিম্ন মজুরির কারণে যুক্তরাষ্ট্রের অধিকাংশ পরিবার কষ্টে দিন কাটাচ্ছে। যুক্তরাষ্ট্রে মানুষের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ রাজনীতিবিদদের যে অভাব দেখা যাচ্ছে তা পূরণে তরুণদের এগিয়ে আসতে হবে। না হলে বিপুল অর্থবিত্তের অধিকারী ব্যবসায়ীরা জনসংশ্লিষ্ট বিষয়গুলো সিদ্ধান্ত নেবে। এটা হতে দেওয়া যায় না। সাবেক ফার্স্ট লেডি হিলারি স্বামী বিল ক্লিন্টনকে সঙ্গী করে নেভাদার কয়েকটি শহরে প্রচারণা চালান। নির্বাচনে জয়ী হলে কলেজে বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা প্রচলনের প্রতিশ্রুতি দেন হিলারি। কলেজে আমি বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করতে চাই, তবে ট্রাম্পের মতো ধনীদের সন্তানের জন্য নয়। এদিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তর হিলারির আলোচিত আরো 562টি ব্যক্তিগত ইমেইল প্রকাশ করে, যার মধ্যে অন্তত 64টি অতি গোপনীয় বলে জানায় গণমাধ্যম। তবে তা নেভাদার প্রাইমারি নির্বাচনের ফলাফলে খুব একটা প্রভাব ফেলবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। চলে গেলেন বিখ্যাত মার্কিন ঔপন্যাসিক হারপার লি। শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের মনরোভিল শহরে বিখ্যাত এই সাহিত্যিকের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 89 বছর। তার লেখা উপন্যাস টু কিল আ মকিংবার্ড 20 শতকের বিখ্যাত সাহিত্যকর্ম হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। 1960 সালে প্রকাশিত এই উপন্যাসটি সাহিত্য বোদ্ধাদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়। বিশ্বব্যাপী বইটি বিক্রি হয় প্রায় 4 কোটি কপি। আর এই বইটির জন্য তিনি লাভ করেন বিখ্যাত পুলিৎজার সাহিত্য পুরস্কার। 1926 সালে আলাবামার মনরোভিলে জন্মগ্রহণ করেন এই গুণী ঔপন্যাসিক। ইতালির প্রখ্যাত সাহিত্যিক ও দার্শনিক উম্বার্তো একো মারা গেছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের বই প্রকাশকদের এক মুখপাত্র তার মৃত্যুর খবর জানায়। তার বয়স হয়েছিল 84 বছর। সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত এই লেখক এই সময়ে বেশ কিছু স্বনামধন্য সাহিত্যকর্ম উপহার দেন। এর মধ্যে ফোকাল্ট পেন্ডুলাম এবং দ্য নেম অফ দ্য রোজ সব ধরনের পাঠকের কাছে সমাদৃত হয়। উম্বার্তো একোর জন্ম ইতালির আলেকজান্দ্রিয়ায়। তিনি দেশটির তুরিন বিশ্ববিদ্যালয়ে দর্শন এবং সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। উম্বার্তো উপন্যাস লেখার জন্য জনপ্রিয় হলেও ভাষা এবং দর্শনশাস্ত্রে তার বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। নোবেল পুরস্কার ছাড়াও সাহিত্যকর্মে বিশেষ অবদানের জন্য ইতালি এবং ফ্রান্স সরকার তাকে সম্মানসূচক সর্বোচ্চ বেসামরিক পদকে ভূষিত করে। ব্রাজিলে জিকা ভাইরাসের প্রতিষেধক তৈরিতে প্রয়োজনীয় উপকরণ সরবরাহের পাশাপাশি সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট দিলমা রোসেফ। শুক্রবার দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় পার্নাম্বুকো শহরে দেয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। সেই সঙ্গে প্রতিষেধক আবিষ্কার গবেষণায় বিশ্বের অনেক দেশ এরই মধ্যে আত্মনিয়োগ করেছে উল্লেখ করে যে কোনো মূল্যে এটি আবিষ্কার করা হবে বলেও এ সময় অঙ্গীকার করেন রোসেফ। জিকা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে গবেষণা কাজ শুরু করেছে ব্রাজিল। ভাইরাসটি প্রতিরোধে আগামী জুন নাগাদ বিশ্বব্যাপী প্রায় 5 কোটি 60 লাখ মার্কিন ডলার অর্থ সহায়তার প্রয়োজন বলেও ঘোষণা দিয়েছে জাতিসংঘ।
ছোট মাথার শিশু জন্মলাভ বা মাইক্রোসেফালি রোগের সঙ্গে মশাবাহিত জিকা ভাইরাসের যোগসূত্রতা থাকার আরও কিছু প্রমাণ পাওয়ার দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে এ রোগের সৃষ্টিতে কোন মাত্রায় এই ভাইরাস দায়ী সে বিষয়ে নিশ্চিত করতে আরও সময় লাগবে বলে জানানো হয়। শুক্রবার জেনেভায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সহকারী মহাপরিচালক জানান, ল্যাটিন আমেরিকায় জিকার সংক্রমণের হার এখনো বাড়ছে এবং তা নতুন নতুন এলাকায় প্রাদুর্ভাব আকারে ছড়িয়ে পড়ছে। তিনি আরও জানান, বিশ্বের মোট 36টি দেশে জিকার সংক্রমণের খবর পাওয়া গেছে, এদের মধ্যে 28টি আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত। কেনিয়ার রাজধানী নাইরোবির ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে গেছে 4টি সিংহ। এ ঘটনায় শহর জুড়ে সতর্কতা জারির পাশাপাশি নাইরোবির বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। দেশটির বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তারা জানান, সিংহগুলো নাইরোবির খুবই ঘনবসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়েছে। শহরের প্রধান কয়েকটি রাস্তাগুলোয় ওই সিংহগুলোকে দেখা গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। নাইরোবি থেকে মাত্র 7 কিলোমিটার দূরে ওই ন্যাশনাল পার্কটি অবস্থিত। এর আগেও নাইরোবি শহরে কয়েকবার সিংহ ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। Just 10 kilometers from downtown Nairobi, north of the park. Due to its close proximity to human settlement, যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের অ্যাঙ্গোলা কারাগারে আটক থাকা 3 কৃষ্ণাঙ্গ বন্দীর মধ্যে শেষজন মুক্তি পেয়েছেন। 4 দশকেরও বেশি সময় ধরে কারাগারটিতে বন্দী ছিলেন তিনি। 1972 সালে কারাগারটির এক নিরাপত্তা রক্ষীকে হত্যার দায়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়। এর আগে ডাকাতির মামলায় তাকে জেলে পাঠানো হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে যে কোনো বন্দীর চেয়ে তিনি সবচেয়ে বেশি দিন কারাগারে ছিলেন। ক্যামেরুনের উত্তরাঞ্চলীয় মেমে শহরে 2টি আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত 22 জন। হামলায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। শুক্রবার শহরের একটি ব্যস্ত বাজারে এই হামলা চালানো হয়। পুলিশ জানায়, 2 জন আত্মঘাতী হামলাকারী বাজারের ভেতরে ঢুকে জনাকীর্ণ এলাকায় শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটালে এই হতাহতের ঘটনা ঘটে। এতে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে হামলার দায় এখনও স্বীকার না করলেও নাইজেরিয়ার ইসলামী জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফ্রান্সের ক্যালে বন্দরের দ্য জঙ্গল নামক শরণার্থী শিবিরের একাংশে উচ্ছেদ অভিযান চালানোর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। অভিযান চালানোর জন্য শিবিরে থাকা কয়েকশো শরণার্থীদের আগামী মঙ্গলবারের মধ্যে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। শিবিরের ওই এলাকাটিতে বিদ্যালয়, দোকানপাট ও ধর্মীয় প্রতিষ্ঠান থাকায় তা শিবিরের মূল কেন্দ্রে পরিণত হয়েছিল। ফ্রান্স কর্তৃপক্ষ বলছে, ওই এলাকায় সব মিলিয়ে 1000 খানেক শরণার্থীর বাস। তবে স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন, উচ্ছেদ অভিযানের ফলে প্রায় 2000 শরণার্থী আশ্রয়হীন হয়ে পড়বে। যুক্তরাজ্যে প্রবেশের আশায় মধ্যপ্রাচ্য, আফ্রিকা থেকে আসা কয়েক হাজার শরণার্থী দ্য জঙ্গল শিবিরে আশ্রয় নেয়। Sinking into the mud, and to move instead into mud and the freezing cold, hundreds of people prefer to stay in the tents. ভালোবাসা নাকি পাথরেও ফুল ফোটাতে পারে, কিন্তু তাই বলে গ্রেনেডে? এমনই হয়েছে ফিলিস্তিনের রামাল্লায়। ছেলের স্মরণে প্রাণঘাতী গ্রেনেডেই ফুল ফোটাচ্ছেন মমতা মহিমা। এমন পরম মমতায় একসময় ছেলের মাথায় হাত বুলিয়ে দিতেন। ছেলেকে হারিয়ে তাই ভালোবাসার সবটুকু ঢেলে দিচ্ছেন এই গ্রেনেডে। ফিলিস্তিনের রামাল্লাহ, ইসরায়েলি সেনাবাহিনীর মুহুর্মুহ আঘাতে যা ক্ষত বিক্ষত, এমনই ধ্বংসস্তূপের মাঝে হঠাৎ চোখে পড়বে এক টুকরো সবুজ। কাছে গেলেই দেখা যায় শত শত গ্রেনেডে রোপণ করা হয়েছে ফুলের গাছ। ইসরায়েলি সেনাদের ছোড়া এমনই গ্রেনেড কেড়ে নেয় এই মায়ের ছেলেকে। রোজই গোলাগুলি হয় এখানে। আমি ছেলেকে সবসময় ঘরের বাইরে যেতে নিষেধ করতাম। একদিন গোলাগুলির পর শুনলাম আমার ছেলে আমাকে এই পৃথিবীতে একা রেখে চলে গেছে। আমার তো আর কেউ নেই, ওর কথা ভেবেই এই গাছ লাগাচ্ছি। ইসরায়েলি আগ্রাসনে রোজই প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনিরা। তার প্রতিবাদ কেউ জানায় পাল্টা ছুরি মেরে, আর কেউ বা এমন ফুল ফুটিয়ে মানবতায় লজ্জা দিয়ে। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। দর্শক, রাজধানীর বাড্ডা থেকে আটক আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের স্বীকারোক্তির ভিত্তিতে মোহাম্মদপুরের একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এখন ব্রিফ চলছে, আমরা এখন সরাসরি যাচ্ছি সেখানে।
দ্রব্য রয়েছে যেগুলো আরও বেশ কিছুটা সময় লাগবে। তো আমরা সন্ধ্যা হওয়ার আগে আজ পর্যন্ত যতটা করা যায় তা করবো। বাকিটা যদি আমি সন্ধ্যা থেকে শেষ করতে না পারি সেক্ষেত্রে গতকাল রাত্রে সন্ধ্যা না করে দিনের বেলায় শেষ করবো। আমরা চেষ্টা করবো যাতে সন্ধ্যা বন্ধকার নামার আগে এটি শেষ করে আগামীকালকে 21শে ফেব্রুয়ারি তাদেরকে আপনার 21শে ফেব্রুয়ারি ঘিরে আপনার নাশকতার পরিকল্পনা। দর্শক, রাজধানী মোহাম্মদপুর থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে র্যাব। এ বিষয়ে ব্রিফ চলছিল, কিন্তু কারিগরি জটিলতার কারণে আমরা শব্দটি শুনতে পাইনি। পরবর্তী সংবাদে এই বিষয়ে আমরা বিস্তারিত জানাবো। পড়ে যাচ্ছি পরের খবরে। বিয়ের মাধ্যমে মানুষ নতুন জীবন শুরু করে, আর এই শুরুর সময়টি যদি একসঙ্গে অনেকে উদযাপন করে তবে এর থেকে ভালো কিছু আর হতে পারে না। ঠিক এমনই ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। সেখানে ব্যতিক্রমী একটি চার্চ বিশ্বের প্রায় ১৫০০ মানুষের নতুন জীবন শুরু করার সুযোগ তৈরি করে দিয়েছে। অনেক মানুষের ভালোবাসা আর শুভকামনা সঙ্গে নিয়ে জীবন শুরু করতে চেয়েছিলেন ইসরায়েলের নাগরিক জারেল বেনভি এবং তার ভালোবাসার মানুষ। সেই ভাবনা থেকেই ইন্টারনেটে খুঁজে বের করেন দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন চার্চের গণবিবাহের উৎসবের খবর। তাদের মতন আরো অনেক মানুষের জীবনের শুরুটা হয়েছে একইভাবে। আমি সত্যিই খুব রোমাঞ্চিত। ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমার খুব ভালো লাগছে। সেই সাথে এত মানুষের দোয়া পাচ্ছি, এতে আমার জীবনের শুরুটা সুন্দর হবে। আমরা 1 বছর ধরে একে অপরকে চিনি, কিন্তু আলাদা থাকতে হতো আমাদের। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা একসঙ্গে থাকার সুযোগ পেলাম। সেই সাথে অনেক মানুষের সাথে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার ব্যাপারটি অনেক সুন্দর। শনিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ৭৫ কিলোমিটার দূরে গাপিয়ং শহরের চিয়ং সিম পিস সেন্টারে ইউনিফিকেশন চার্চের তত্ত্বাবধানে বিশ্বের প্রায় ৬২টি দেশের ১৫০০ যুগলের গণবিয়ে সম্পন্ন হয়। নবদম্পতিদের শুভকামনা জানাতে হাজির ছিলেন আরও ২০০০ দম্পতি, যারা একই রকম ভাবে নতুন জীবন শুরু করেছিলেন। আমরা সাধারণত ইন্টারনেটের মাধ্যমে নতুন জীবন শুরু করতে চাওয়া মানুষদের খুঁজে বের করি। এখানে তাদের আমন্ত্রণ জানাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে শুভ বোধের মধ্যেই যেন তাদের নতুন জীবন শুরু হয়। ইউনিফিকেশন চার্চের প্রতিষ্ঠাতা দক্ষিণ কোরিয়ার নাগরিক সুন মায়ুং মুন ১৯৬০ সালে প্রথম গণবিবাহের আয়োজন করেন মুন। এরপর থেকে প্রত্যেক বছর তা হয়ে আসছে। এরকম গণবিবাহ নিয়ে আছে অনেক অভিযোগও। বেশ কিছু সংগঠনের দাবি মুনের অনুসারীরা সবাইকে জড়ো করে প্রভাবিত করেন। তবুও বিশ্বের নতুন কয়েক হাজার দম্পতি সব অভিযোগ উড়িয়ে দিয়ে এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক আনন্দের সাথে তাদের জীবনের শুভ মুহূর্তকে বরণ করে নেওয়ার স্বপ্ন দেখে আসছেন। শাশ্বত সত্য, সময় সংবাদ। আবারও রূপালী পর্দা কাঁপিয়ে বিনোদন দুনিয়ার খবর। আবারও রূপালী পর্দা কাঁপাতে আসছে রুডিয়ার্ড কিপলিং এর ক্লাসিক দ্য জাঙ্গল বুক। তবে এবার আর কেবল 2D বা 3D অ্যানিমেশন নয়, পুরোদমে একটি লাইভ অ্যানিমেশন চলচ্চিত্রই নির্মাণ করছে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি পিকচার্স। 5 মাস আগে বহুল প্রতীক্ষিত এই ছবিটির টিজার মুক্তি পেলেও গত সপ্তাহে মুক্তি পেয়েছে এর প্রথম ট্রেইলার। চলুন দেখে আসি কেমন হতে যাচ্ছে মোগলি, বাঘিরা আর শের খানদের নিয়ে নির্মাণ করা জঙ্গল বুকের এবারের ছবিটি। সালটা ১৯৬৭। সেবার জঙ্গল বুক নিয়ে প্রথমবারের মতো ডিজনি বানিয়েছিল 2D অ্যানিমেশন ছবি। আর এবার রুডিয়ার্ড কিপলিং এর সেই ক্লাসিক দ্য জঙ্গল বুককে ডিজনি রূপান্তরিত করেছে 3D লাইভ অ্যানিমেশনে, যেখানে রক্তমাংসের অভিনেতাদের সঙ্গে অভিনয় অ্যানিমেশন চরিত্রগুলোর। দ্য জঙ্গল বুক ছবিটিতে মোগলির ভূমিকায় অভিনয় করেছে ১২ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা নীল শেঠি। এছাড়াও ছবিটির অ্যানিমেশন চরিত্রগুলোতে কণ্ঠ দিয়েছেন এক ঝাঁক হলিউড তারকা। এদের মধ্যে রয়েছেন স্কারলেট জোহানসন, বেন কিংসলি, ইদ্রিস এলবা, লুপিতা নিয়োঙ্গো সহ হলিউডের অন্যান্য সব জনপ্রিয় তারকারা। ছবিটিতে ভিজুয়াল ইফেক্টের ব্যবহার চোখে পড়ার মতো, সেই সঙ্গে দুর্দান্ত সব অ্যাকশন দৃশ্যগুলোর ত্রিমাত্রিক চিত্রায়ন নিঃসন্দেহে মুগ্ধ করবে দর্শকদের। ওয়াল্ট ডিজনি পিকচার্স প্রযোজিত দ্য জঙ্গল বুক ছবিটি পরিচালনা করেছেন আয়রন ম্যান খ্যাত পরিচালক জন ফেভ্রো। আর বিশ্বব্যাপী রূপালী পর্দার দর্শকদের জন্য ছবিটি মুক্তি দেওয়া হবে আগামী 15 এপ্রিল। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এই পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো।
সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে রাশিয়ার নিন্দা প্রস্তাব নাকচ। যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ব্যবহার করছে কুর্দিরা, অভিযোগ তুরস্কের। দক্ষিণ চীন সাগরে সামরিক শক্তি বাড়ানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ বেইজিং এর। বিরোধপূর্ণ জলসীমার আকাশে চীনের বিমান মহড়া। ব্রিটেনকে বিশেষ মর্যাদা দিয়ে ইইউতে রাখার বিষয়ে ব্রাসেলস সম্মেলনের সমঝোতা। জোটে থাকতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ক্যামেরনের। এবং নেভাদা ও সাউথ ক্যারোলাইনায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাইয়ের প্রাথমিক ভোট আজ। শেষ মুহূর্তের প্রচারণায় মনোনয়ন প্রত্যাশীদের নানা প্রতিশ্রুতি। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়।